শেষ দিনের ঈদ যাত্রায় ট্রেনে উপচে পড়া ভিড়, ছাদে চড়ে ফিরছেন অনেকে। সড়ক এবং নৌপথেও যাত্রী চাপ, যানবাহনের ধীর গতিতে যানজটের ভোগান্তি। চট্টগ্রামের কালুরঘাটে ট্রেনের সঙ্গে অটোরিকশা সহ কয়েকটি গাড়ির সংঘর্ষ, নিহত ৩, আহত অন্তত ৬ জন। কোরবানি ঈদ ঘিরে রাতেও সরগরম পশুর হাট, রাজধানীতে বেচাকেনা বাড়ায় খুশি ক্রেতা বিক্রেতা। প্রতিটা গরু প্রতি ধরেন ৫-১০ হাজার টাকা কম পাচ্ছে। রাত্রে বেচাকেনা ভালোই হচ্ছে। অনেকে কেনাকাটা করে ফেলছে গরু এখন দামটা একটু বাইরে গেছে। আজ শেষ হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। ফজরের পর মিনারা জামারায় পাথর নিক্ষেপ, পশু কোরবানি। এবং অর্থ সংকটে বন্ধ রোহিঙ্গা ক্যাম্পের পাঠ কার্যক্রম, অনিশ্চয়তায় 2,30,000 শিশুর শিক্ষা জীবন। স্বাগত জানাচ্ছি এখন বাজারে, সঙ্গে আছি শরীফ রওশন। শুরুতেই ঘরে ফেরা প্রসঙ্গ। কাল পবিত্র ঈদুল আজহা, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পথে নগরবাসী। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে সময় মতো ছাড়ছে সব ট্রেন। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, আপনার কাছে জানতে চাই, এখন পর্যন্ত কয়টা ট্রেন ছেড়ে গেছে আর যাত্রীদের চাপ কেমন দেখছেন? রওশন, কমলাপুর রেল স্টেশনে এসে মনে হচ্ছে যে আগামীকালকে পবিত্র ঈদুল আজহা, এবং যে কারণে মানুষজনকে শেষ মুহূর্তে বাড়িতে ফিরতেই হবে। আমার চোখে এখন পর্যন্ত উত্তরবঙ্গে গামী যে কটি ট্রেন রয়েছে, প্রত্যেকটি ট্রেনে বিপুল পরিমাণে যাত্রীর চাপ আমি দেখতে পেয়েছি। বিশেষ করে এই ট্রেনগুলোতে যখন যাত্রীরা ভেতরে প্রবেশ করতে পারেননি, তখন ছাদে উঠে তারা এই বাড়ির পথে রওনা দিয়েছেন। আমি আসার পরে এখন পর্যন্ত উত্তরবঙ্গগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণ আগে ছেড়ে গেছে, তার আগে 11 সুন্দরী এক্সপ্রেস ট্রেনটি ছেড়েছে, আর কিছুক্ষণ আগে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ছেড়েছে, আর কিছুক্ষণ পরেই 8:30টার দিকে এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাটের দিকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। আপনি যদি লক্ষ্য করলে দেখবেন যে এই ট্রেনটিরও ছাদে মানুষজন উঠে গেছে। কিছুক্ষণ আগে এই ট্রেনটি আউটারে ছিল ওয়াশের জন্য, সেখান থেকে এই ট্রেনটিকে যখনই প্ল্যাটফর্মে প্রবেশ করানো হয়েছে, মানুষজন হুমড়ি খেয়ে এই ট্রেনটিতে উঠেছে। তবে একটি জিনিস লক্ষ্য করছি আমি, যে এই ট্রেনের প্ল্যাটফর্মে কিন্তু লোকজন কম রয়েছে। অর্থাৎ এই যে রেল কর্তৃপক্ষর যার হাতে টিকিট রয়েছে, সেটি যদি আগে থেকে অনলাইনে কাটা টিকিট হয়ে থাকে এবং স্ট্যান্ডিং টিকিট যদি কেউ প্ল্যাটফর্মে ঢোকার আগে সংগ্রহ করে থাকে, তাহলেই তাকে মূল প্ল্যাটফর্মে, অর্থাৎ যেখান থেকে ট্রেনে ওঠা যায়, সেখানে তাদেরকে আসতে দিচ্ছেন। যে কারণে এই একটু বিধিনিষেধ কিংবা কড়াকড়ির কারণে প্ল্যাটফর্মে কিছুটা যাত্রী সংখ্যা কম আমি দেখছি। তবে সেটা যারা টিকিট পেয়েছেন তাদের জন্য অবশ্যই সুখকর, কারণ ভোগান্তি সেখানে একটু হলেও কম হবে। কিন্তু যারা প্ল্যাটফর্মে আসতে পারছেন, আমি এমন অনেককেই দেখেছি যে যারা হাতের টিকিট পেয়েও, আসনবিহীন টিকিট পেয়েছেন কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেননি, যে কারণে তারা ছাদে উঠে গেছেন। আবার সকালবেলা আমি এমন অভিযোগও পেয়েছি যে আসনবিহীন টিকিট পাওয়ার পরও তাকে, কারণ আপনি জানেন যে যাত্রীরাই গেট বন্ধ করে রাখে, অনেক সময় যাত্রী অন্য যাত্রীদেরকে উঠতে দেয় না, কিন্তু সেখানে আমি দেখেছি যে রেল কর্তৃপক্ষ যারা টিকিট দেখে তারা এই যাত্রীদেরকে ট্রেনের ভেতরে প্রবেশ করার অনুমতি দেন, তারা পর্যন্ত ঢুকতে দিচ্ছেন না। তবে কিছুক্ষণ পরে অবশ্যই এটির সমাধান হয়েছে। গার্ডও বলেছে যে না, যাদের টিকিট আছে তারা অবশ্যই ট্রেনে প্রবেশ করতে পারবেন। তো এখন পর্যন্ত রেলে আমি যেই যাত্রাটি দেখতে পাচ্ছি, যে মোটামুটি স্বস্তিদায়ক বলতে এই অর্থে যে মানুষজন যেতে পারছে, কিন্তু ঠিকই এই যে দুর্ভোগ এবং ঝুঁকি নিয়ে মানুষজনকে রেল যাত্রা করতে হচ্ছে, তারা বাড়ি ফিরছেন। শিডিউল নিয়ে যদি বলি, মোটামুটি বলা যায় যে ট্রেনের শিডিউল এখন পর্যন্ত ঠিক রয়েছে। তবে দু একটি ট্রেন এখন পর্যন্ত, যেমন পর্যটক এক্সপ্রেস এখন পর্যন্ত প্ল্যাটফর্মে আসেনি। তো এই ট্রেনটির যথেষ্ট
দেরি হতে পারে, বিলম্ব হতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদে বাড়ি ফেরা মানুষের ট্রেন যাত্রার সর্বশেষ তথ্য। রেলে মানুষের ঘরে ফেরার খবর জানছিলাম, এবার সড়ক পথে মানুষের ঘরে ফেরার খবর জানতে চাই। সিরাজগঞ্জের সয়দাবাদ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী রিফাত রহমান। রিফাত, এর আগের সংবাদে আপনার সাথে যুক্ত হয়েছিলাম। এখন আপনার পেছনে দেখা যাচ্ছে যানবাহনের চাপ খুবই কম এবং যানজটও খুব একটা নেই। সেক্ষেত্রে এবারের ভোগান্তিতে মানুষ আসলে কতটা পড়লো, কি মনে হচ্ছে? রওশন, আসলে যমুনা সেতুর যে পূর্ব পার রয়েছে, এই পূর্ব পারে যে যানজটের সৃষ্টি হয়েছে, এই যানজটের কারণে পারাপার হয়, তার প্রায় 3 গুণ যানবাহন পারাপার হচ্ছে। যে কারণে আসলে এই যে টোল প্লাজা রয়েছে সেতুর, এই টোল প্লাজাতে মাঝে মধ্যেই টোল আদায়ে ধীরগতি হচ্ছে, যে কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে সেতুর টোল প্লাজা অতিক্রম করে যে গাড়িগুলো আসছে সেগুলো মহাসড়ক রয়েছে, এই মহাসড়ক দিয়ে পারাপার হচ্ছে। তবে আমরা সকাল থেকে এই মহাসড়কে দেখেছি যানবাহনের চাপ ছিল। গতকাল দিনভর এবং সারা রাত্রি কিন্তু এই মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ ছিল, যেটি সামাল দিতে আসলে সেতু কর্তৃপক্ষকে বেশ পেতে হয়েছে। আর সকালে কিন্তু সেতু কর্তৃপক্ষ বলছে যে যানবাহনের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণে তারা কিন্তু সেতুতে দুটি লেন রয়েছে, অর্থাৎ ঢাকামুখী যে লেন এবং উত্তরবঙ্গ দুটি লেনে কিন্তু উত্তরবঙ্গমুখী যানবাহনের জন্য তুলে দেওয়া হয়েছে এবং ঢাকামুখী যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো টোল আদায় বন্ধ রাখা হয়েছে। এতে করে আমরা সকালে দেখেছি যে ঢাকামুখী যে গাড়িগুলো সেগুলোর একটি দীর্ঘ সারি এই মহাসড়কে তৈরি হয়েছে। এবার স্বস্তির ছিল না, তার কারণ সড়ক পথে ঘরে ফেরা মানুষের খবর জানাতে সিরাজগঞ্জের সয়দাবাদ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান। এবার আমরা নদী পথের খবর জানতে চাই। শেষ মুহূর্তে ভোলার লঞ্চ ঘাটে কয়েক গুণ যাত্রী চাপ বেড়েছে। চাহিদার তুলনায় লঞ্চ কম থাকায় বাধ্য হয়েই ফিটনেসবিহীন নৌযানে চেপেই বাড়ি ফিরছেন মানুষ। আমরা দেখেছিলাম গতকালও লঞ্চ ঘাটে শেষ মুহূর্তে রাতে বেশ চাপ বেড়েছে মানুষের। এবার আমরা আজকে সকালবেলা, যেহেতু ঈদের একেবারে শেষ মুহূর্ত, খুব কম সময় আছে মানুষের হাতে, সেক্ষেত্রে আপনার পেছনে বেশ যাত্রীর চাপ দেখছি। লঞ্চ ঘাটগুলোতে যে ফিটনেসবিহীন নৌযান আছে, সেক্ষেত্রে আসলে কর্তৃপক্ষ ওই জায়গায় রুখতে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? আমি রয়েছে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায়। এখানে মূলত যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে, কেননা আগামীকালকে ঈদুল আজহা, ঈদকে কেন্দ্র করে নারীর টানে কিন্তু ভোলার যে সকল বাসিন্দারা অন্যান্য জেলায় কর্মরত রয়েছেন তারা বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে আপনাকে জানিয়ে রাখি, ভোলা লঞ্চঘাটে যাত্রীদের ভার বা চাপ বৃদ্ধি পেলেও কিন্তু আশানুরূপ সেরকম যাত্রীদের জন্য নৌযান এখানে নেই। বিশেষ করে নৌযান না থাকার কারণে লক্ষ্মীপুর থেকে ভোলার ইলিশা রুটে ফিটনেসবিহীন অবৈধ যে সকল নৌযান রয়েছে, বিশেষ করে স্পিড বোট এবং স্টিলের বডি, এ সকলে তারা অধিক যাত্রী হয়ে ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে কিন্তু বাড়ি ফিরতেছে। এই ক্ষেত্রে কিন্তু প্রশাসনের একরকম নীরব ভূমিকা রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি, কেননা বিআইডব্লিউটিএ, নৌ থানা এবং কোস্টগার্ড তাদের কোনো পদক্ষেপ কিন্তু এই তদারকির জন্য আমরা দেখতে পাই না। আমার সামনেই কিন্তু ইতিমধ্যে স্পিড বোটের একটি ঘাট রয়েছে, সেখান থেকে কিন্তু যাত্রীরা অধিক ভাড়া দিয়ে, বিশেষ করে স্বাভাবিক সময় যেখানে 150 থেকে 200 টাকা 300 টাকা ভাড়া থাকলেও কিন্তু এখন তারা সিন্ডিকেটের মাধ্যমে 800 থেকে 1000 টাকা ভাড়া নিয়েও কিন্তু তারা যাত্রী পারাপার হচ্ছে। এছাড়াও কিন্তু যে সকল স্টিলের বডি রয়েছে সেগুলো কিন্তু ফিটনেসবিহীন, তারাও কিন্তু অধিক যাত্রী নিয়ে পারাপার হচ্ছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রশাসনের একরকম উদাসীন ভাব রয়েছে। এছাড়াও যে সকল যেই সরকারি যেই সিট্রাক গুলো রয়েছে তাও কিন্তু ওভারলোড নিয়ে কিন্তু তারা এই ভোলা লক্ষ্মীপুর রুটে যাত্রী পারাপার হচ্ছে। এছাড়াও যে ঢাকা ভোলা, ঢাকা বরিশাল প্রতিটি রুটে কিন্তু একই অবস্থা। কিন্তু এক্ষেত্রে যদি প্রশাসন লঞ্চের সংখ্যা বৃদ্ধি করতো, অতিরিক্ত সার্ভিস বাড়াতো, তাহলে কিন্তু যাত্রীদের এই ভোগান্তিতে পড়তে হতো না। এছাড়াও যে উত্তাল মেঘনা তারা পাড়ি দিচ্ছে, উত্তাল মেঘনার যে এখন ডেঞ্জার জোন মৌসুম চলমান রয়েছে, যে কোনো মুহূর্তে ঝড় জলোচ্ছ্বাস শুরু হয়, নদী এমনি স্বাভাবিক ক্ষেত্রে বেশি উত্তাল থাকে, কিন্তু সেক্ষেত্রে প্রশাসনের কোনো ভূমিকা নজরে পড়েনি। গতকালকে এই
গতকালকে ভোলার ইলিশা লঞ্চ ঘাটে কিন্তু এই ভোলা ঢাকাগামী কর্ণফুলী 9 এছাড়াও গ্রিন লাইন ও দোয়েলফাঁকি 8 লঞ্চকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে 1,70,000 টাকা জরিমানার কথাও কিন্তু আমরা দেখেছি। এছাড়াও যে ওভারলোডের যেই যাত্রীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে একরকম নিরুপায় হয়ে লক্ষ্মীপুর থেকে ইলিশা রুটে তারা এই যে পারাপার হওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি। এই ক্ষেত্রে কিন্তু যে স্টিলের বডি এবং স্পিড বোট রয়েছে তারাও কিন্তু একরকম সিন্ডিকেট করে যাচ্ছেন বলে সাধারণ যাত্রীরা বলছেন। তারা বলছেন স্বাভাবিক সময় যে সকল স্বাভাবিক সময় যেরকম ভাড়া থাকলেও কিন্তু এখন তারা অধিক ভাড়া নিয়েও যাত্রী পারাপার করছে। এছাড়াও শুধু লঞ্চ ঘাটের পরবর্তীতে ভোলার এই ইলিশা থেকে চরপেশন পর্যন্ত কিন্তু ভাড়ার সিন্ডিকেট অটো এবং বাসেও কিন্তু ভাড়ার একরকম সিন্ডিকেট চলমান রয়েছে বলে তারা জানিয়েছেন। এক্ষেত্রে প্রশাসনের তদারকি বৃদ্ধি করার কথাও কিন্তু সাধারণ যাত্রীরা জানিয়ে আসছেন। আপনাকে জানাতে চাই যে ভোলার যেই ইলিশা লঞ্চ ঘাট রয়েছে, এই লঞ্চ ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে, কিন্তু যাত্রীদের ভিড় অনুযায়ী কিন্তু আপনাদের আশানুরূপ যেই লঞ্চ সার্ভিস বা নৌযান তা এখনো চালু না হওয়ার ক্ষেত্রে কিন্তু ব্যাপক দুর্ভোগে পড়ছেন ভোলার লক্ষ্মীপুর, ভোলা ঢাকা এবং ভোলা বরিশাল রুটের সাধারণ যাত্রীরা। শুধু এই ঘাটের চিত্রই নয়, ভোলার প্রায় 9টি ঘাট রয়েছে, প্রতিটি ঘাটের চিত্র কিন্তু একই রকম অবস্থা। প্রশাসন এদিকে তদারকি বাড়াবে এমনটাই প্রত্যাশা কিন্তু সাধারণ যাত্রীদের। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে সর্বোচ্চ তথ্য। রওশন। ঈদের আর খুব বেশি সময় নেই, যে কারণে যাত্রী চাপে সক্ষমতার বেশি নিয়েও লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে। সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। চট্টগ্রামের কালুরঘাট সেতুতে কক্সবাজার থেকে আসা পর্যটকবাহী ট্রেনের সঙ্গে 8টি যানবাহনের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে 3 জন নিহত এবং আহত হয়েছেন অন্তত 6 জন। ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে মোটরসাইকেল, সিএনজি এবং কাভার্ড ভ্যান। স্থানীয়দের অভিযোগ, রাতে সেতুর লাইনম্যান না থাকায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। বিস্তারিত জানাচ্ছেন হোসাইন জিয়াদ। ভয়াবহ দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া কাভার্ড ভ্যান আটকে আছে ট্রেনের সাথে। একটি দুটি নয়, অন্তত 8টি যানবাহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় কক্সবাজার থেকে আসা পর্যটকবাহী ট্রেনের। এর মধ্যে কয়েকটি যানবাহন কাটা পড়ে ট্রেনের নিচে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত 11:15টার দিকে সংঘটিত এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান 3 জন, আহত হয় অন্তত 6 জন। দুর্ঘটনার পরপরই ছুটে আসেন স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী। উদ্ধার কাজে যোগ দেন সবাই। বোয়ালখালী অংশে দুর্ঘটনায় পতিত হয়। এখানে বেশ কয়েকটি সিএনজি, টমটম গাড়ি, মোটরসাইকেল, পিকআপ ভ্যান, হাইস দুর্ঘটনায় পতিত হয়। এই পর্যন্ত দুর্ঘটনাকালে আমাদের জানা মতে প্রায় 3 জন মারা গেছেন। স্থানীয়রা জানান, কালুরঘাট ব্রিজে একই সাথে ট্রেন ও যানবাহন চলাচল করে। তবে ট্রেন আসলে উভয় মুখে যানবাহন বন্ধ রাখা হয়। রাতে লাইনম্যান সড়কে দায়িত্ব পালন না করায় সেতুতে যানবাহন উঠে পড়ে। এতেই ঘটে দুর্ঘটনা। কোনোভাবে এটা ট্রেনের অবহেলা না, এটা হচ্ছে যে আমাদের সিএনজি ওই পাশ থেকে আসছিল লাইন, কিন্তু উনি কোনো সিগন্যাল মেনটেন করে না যে ট্রেন আসবে। ট্রেন তো তার নিজস্ব শিডিউল অনুযায়ী আসছে, হ্যাঁ, কিন্তু ওইখান থেকে যে গাড়ি আসা, বিকজ এটা হচ্ছে ওয়ান ওয়ে, তো ট্রেন আসলে অবশ্যই এখানে দাঁড়াইতে হবে। তো ওইখান থেকে কোনো গেটম্যান বলে না যে ট্রেন আসবে, আপনারা যান। এসে দেখতেছি স্বেচ্ছাসেবীরা, অনেক স্বেচ্ছাসেবীরা আসছে, সাথে আমরাও আসছি। এসে আমরা উদ্ধার কাজের জন্য কাজটা চলে যাচ্ছে। এর আগের ঘটনাটা সম্বন্ধে আমরা জানতে পারছি, জাস্ট জানার পর আমরা সরাসরি এসে ঘটনাস্থল থেকে যাদেরকে যতটুকু পারে আমরা উদ্ধার করে যাচ্ছি। আহত 6 জন চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় 2টি তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্তৃপক্ষ। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। কোরবানির ঈদকে ঘিরে গভীর রাত পর্যন্ত সরগরম ছিল রাজধানীর বিভিন্ন পশুর হাটগুলো। শেষ মুহূর্তে বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারা। তবে অনেক বিক্রেতাই বলছেন, কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় শেষ দিনের অপেক্ষায় আছেন তারা। বৃহস্পতিবার বিকেল থেকেই বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। সন্ধ্যা পেরোনোর পরই ক্রেতাদের ঢল নামে
প্রতিটি হাটে, যা অব্যাহত থাকে গভীর রাত পর্যন্ত। কেনাবেচাও হয়েছে আগের কয়েকদিনের তুলনায় বেশ ভালো। ক্রেতারা বলছেন দিনের যানজট, গরমের উত্তাপ আর বৃষ্টির বাগড়া এড়াতেই রাতে হাটে এসেছেন তারা। আর বেচাকেনা বেশি হওয়ায় খুশি বিক্রেতারা। বলছেন বড় গরুর তুলনায় ছোট এবং মাঝারি গরুর চাহিদাই বেশি। তবে অনেকেই কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় পশু বিক্রি না করেই রেখে দিয়েছেন শেষ দিনের আশায়। রাতে আসার বিষয়টা হচ্ছে কি সারাদিন অফিস টফিস থাকে, আজকে যেমন বৃষ্টি ছিল আবার একটু, তো এই কারণে রাতের টাইমটাতে আসলাম। রাতে একটু ফাঁকা পাওয়া যায়, রাস্তাঘাট ফাঁকা থাকে, গরুটা নিয়ে বাসায় যেতে ইজি হয়, এই কারণে রাতের দিকে আসা। দিনের বেলা বৃষ্টি ছিল তাই আসি নাই, বাট সন্ধ্যার পরে আসছিলাম, তখন একটু রিজনেবল ছিল। মনে করলাম যে আরেকটু পরে আরেকটু মনে হয় দাম কম পাওয়া যাবে, তাই এখন বিক্রেতারা গরুর দাম ছাড়তেছে না। আজকে দিনের বেলা দামটা একটু কম ছিল তুলনামূলক, বাট এখন তো যার কারণে অনেকেই কেনাকাটা করে ফেলছে গরু এখন দামটা একটু বাইরে গেছে। দিনের চেয়ে রাতে বর্তমান বেশি আসতেছে ক্রেতারা, বেচাকেনা বর্তমান ভালো হচ্ছে। আর প্রতিটা গরু প্রতি ধরেন 5-10 হাজার টাকা কম পাচ্ছে, দাম কম। দিনে বেচাকেনাটা একটু কমই হয়েছে, লোকজন আইছে ওই মানে জিজ্ঞাসা করছে কিন্তু কেউ কেনে নাই। রাত্রে বেচাকেনা ভালোই হচ্ছে। এবার জানবো বর্জ্য ব্যবস্থাপনার খবর। চট্টগ্রাম নগরীতে প্রতিদিন কোরবানির পশুর হাট থেকে প্রায় 1000 টন বর্জ্য তৈরি হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনা যথাযথ না হওয়ায় যার স্থান হচ্ছে ড্রেন, নালা আর রাস্তায়। এতে পানি চলাচলে বিঘ্নতা সৃষ্টির পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশও। সিটি কর্পোরেশনের দাবি, বর্জ্য অপসারণে হাট ইজারাদারদের নির্দেশনা দেওয়া হয়েছে। অমান্য করলে আর্থিক জরিমানার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে। কাজী মাহফুজের প্রতিবেদন। ফুটপাত থেকে রাস্তা যেন বর্জ্যের পাহাড়, দুর্গন্ধ সহ্য করেই চলাচল করতে হচ্ছে পথচারীদের। এ দৃশ্য চট্টগ্রাম নগরীর সাগরিকা রাস্তার মোড়ের। কোরবানির পশুর হাটের বর্জ্য নিয়মিত পরিষ্কার না করায় এমন অবস্থার সৃষ্টি। একই অবস্থা নগরীর অন্যান্য পশুর হাটগুলোতেও। চট্টগ্রাম নগরীতে এবছর স্থায়ী অস্থায়ী মিলে 13টি পশুর হাটের অনুমোদন দিয়েছে সিটি কর্পোরেশন। এর বাইরে নগরীর বিভিন্ন অলিগলিতে শতাধিক ছোট ছোট পশুর হাট বসেছে। এসব হাটের বর্জ্য ইজারাদারদের নিজস্ব ব্যবস্থাপনায় সরানোর নির্দেশনা থাকলেও মানছেন না কেউই। এ কারণে হাটের এসব বর্জ্য ড্রেন, নালায় পড়ে পানি চলাচলে বাধা তৈরি হচ্ছে। এছাড়া রাস্তার মধ্যে এসব বর্জ্য ফেলায় ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। ছড়াচ্ছে দুর্গন্ধ, নষ্ট হচ্ছে পরিবেশ। অনেক বর্জ্য হয়ে গেছে এখন, মানে বিস্তর, মানে হাঁটা জানা। রাস্তার পাশে পাশে মানে জমিয়ে রাখে, তো এখন এই আমাদের পাবলিক হাউসে হাঁটা চলা করার জন্য তো একটু সমস্যা হচ্ছে। রাস্তায় প্রচুর এখন আছে, একটু ময়লা আছে, এগুলো দ্রুত পরিষ্কার করলে তাহলে মানুষের কষ্টটা কমে যাবে। এদিকে সিটি কর্পোরেশনের দাবি, কোরবানির হাটের ময়লা অপসারণে ইজারাদারদের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে আর্থিক জরিমানার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইজারাদাররা বলছেন, বৃষ্টির কারণে ময়লা পরিষ্কারে কিছুটা বেগ পেতে হচ্ছে। ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে, এগুলো করতে তো এখানে লোকবল, তারপরে বাজারের মানুষ বেশি, যার কারণে হয়তো একটু হয়েছে আর কি। বাজার শেষ হওয়ার পরে আমরা পরিষ্কার রাখার চেষ্টা করব। যদি ওরা একদিনের মধ্যে না করে তাহলে হয়তো ওদের ইজারার কিছু টাকা তো আমাদের কাছে থাকবে, তো ওনাদেরকে আমি অথরিটির সাথে কথা বলবো, যদি ওরা পরিষ্কার না করে ওইটার যদি কোনো ড্যামারেজ করার সিস্টেম থাকে তাহলে ড্যামারেজ করাবো, সো দ্যাট ভবিষ্যতের জন্য সবাই অ্যালার্ট হয়। আর আমি তো আর জনসাধারণের জন্য ময়লা রেখে দিব না, নেক্সট ডে আমি ক্লিয়ার করে দিব। প্রতিদিন চট্টগ্রাম নগরীতে কোরবানির পশুর হাট থেকে বর্জ্য তৈরি হচ্ছে প্রায় 1000 টন। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। আজ শেষ হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। শুক্রবার স্থানীয় সময় ফজরের নামাজ পড়েই মুজদালিফা থেকে মিনারের উদ্দেশ্যে রওনা দিবেন হাজিরা। মরুমায় উপত্যকায় পৌঁছে বড় জামারায় নিক্ষেপ করা হবে 7টি কঙ্কর। এরপর পশু কোরবানি এবং মাথা মুন্ডন শেষে ইহরাম ছাড়বেন হাজিরা। এর আগে বৃহস্পতিবার পবিত্র হজের খুতবায় অংশ নেন লাখো মুসল্লি। জোহরের নামাজের আগে মুসলিম উম্মার শান্তি কামনায় হজের খুতবা
পাঠ করেন মসজিদুল হারামের ইমাম এবং খতিব ডক্টর শেখ সালেহ আল হুমাইদ। জোহরের নামাজ শেষে মুজদালিফায় ফিরে যান মুসল্লিরা। সেখানে এক আজানেই মাগরিব এবং এশার নামাজ আদায় করেন তারা। এবারের হজে বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থাও গ্রহণ করেছে সৌদি সরকার। এছাড়াও অনুমোদনহীন হজ যাত্রীদের আটকে দেয়ায় তাপপ্রবাহে আক্রান্তের হার 90% পর্যন্ত কমে আসার কথাই জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অর্থ সংকটে রোহিঙ্গা ক্যাম্পের 1200 শিক্ষক ছাঁটাইয়ের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে ইউনিসেফ এবং সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে পরিচালিত শিক্ষা কার্যক্রম। বর্তমানে চাকরি হারানোর সংখ্যায় আরও 2800 জন আছেন। এদিকে শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে 2,30,000 রোহিঙ্গা শিশুর ভবিষ্যৎ। এমন প্রেক্ষাপটে ন্যায্যতার ভিত্তিতেই সমস্যার সমাধান চায় শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবর্ষণ কমিশন। বিস্তারিত মন্তোষ বেতকের প্রতিবেদন আর ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। গেল 29 মে তহবিল সংকটে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে চাকরি থেকে ছাঁটাই করা হয় 1200 স্বেচ্ছাসেবক শিক্ষককে। এরপর গেল বুধবার থেকে বন্ধ করা হয় ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে পরিচালিত সব শিক্ষা কার্যক্রম। এতে অনিশ্চয়তায় পড়েছে প্রায় 2.5 লাখ শিশুর শিক্ষা কার্যক্রম। মঙ্গলবার বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনকে পাঠানো চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানায় ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন। এতে বলা হয়, স্থানীয় 1200 শিক্ষকের সাথে চুক্তি বাতিল করা হয়েছে। একই সাথে গ্রেড 3-এর উপরে থাকা স্থানীয় শিক্ষকদেরও আর বেতন দেওয়া হবে না। এতে সব মিলিয়ে বেকার হয়ে পড়ছেন 4000 স্থানীয় শিক্ষক। গ্রেড 3 থেকে অ্যাবাভ যারা আছে স্থানীয় শিক্ষক, তাদেরকেও অনেকটা ইনডাইরেক্টলি বলা হয়েছে তারাও আর বেতন পাচ্ছে না। তো তাতে করে বাংলাদেশের প্রায় 4000 শিক্ষক তারা তাদের কাজকর্ম আর করতে পারবে না। রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 4 লাখ শিশুর শিক্ষাদানে নিয়োজিত রয়েছেন 8000 স্বেচ্ছাসেবক শিক্ষক, যার মধ্যে প্রায় 4000ই স্থানীয় নাগরিক। তবে স্থানীয় শিক্ষকদের চাকরিচ্যুতি ও শিক্ষা কার্যক্রম বন্ধ নিয়ে হতাশ স্থানীয় স্বেচ্ছাসেবক ও রোহিঙ্গারা। এখন বন্ধ করে দিয়ে আর লেখাপড়া করি না পারি, আর এখন কি হইব প্রত্যেকটা স্কুল লোন মানে কি বন্ধ করে দি ফেলে ইয়ান আর যেহেতু রোহিঙ্গা বাংলাদেশের মধ্যে আছে, রিফিউজির মধ্যে ইন আর তো এখন চিন্তা তৈরি গই। প্রতিটা ক্ষেত্রে প্রতিটা নিয়োগস্থানীয়দেরকে অগ্রাধিকার দিতে হবে এবং আমাদেরকে যারা ছাঁটাই করছে তাদেরকে পুনর্বহাল করতে হবে। ইউনিসেফ যদি আর ফান্দি না পারে এখন আর কেঙ্গুরি অনার কি দিম স্যালারি দিম শিক্ষা নতালে রোহিঙ্গা মন তো যায় আরে কুলে ব্যাগুলো সন্তারাস যায় আরে সন্তারাস বনি যাবে শিক্ষা তার আমার দিলে। যদিও ন্যায্যতার ভিত্তিতে সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। শিক্ষা প্রতিষ্ঠান যদি চালু না থাকে 4 লক্ষ বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে। ফান্ডিং পরিস্থিতি খুবই বিপজ্জনক পর্যায়ে নেমেছে। আমরা ন্যায্যতার কথা বলছি, যাতে কারো প্রতি কোনো বৈষম্য না হয়। এখন কক্সবাজার। ঈদের আগ মুহূর্তে সিলেটের বাজারে স্থিতিশীল রয়েছে বেশিরভাগ সবজির দাম। তবে লেবু শসার দাম কিছুটা বৃদ্ধি পেলেও বাকি সবজির দাম সহনীয় থাকায় কিছুটা স্বস্তিতে ক্রেতার মাঝে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটের সোভানি ঘাট কাঁচাবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। ঈদের আগে তো স্বাভাবিকভাবেই শসা লেবুর চাহিদা বাড়তি, সেক্ষেত্রে সরবরাহ কেমন দেখছেন বাজারগুলোতে, আর ক্রেতারা দাম নিয়ে কি বলছেন? রসন, প্রথমে আপনাকে শুভ সকাল। আজকে আমরা এখানে বাজারে এসে যেমনটি দেখেছি, ঈদ কিন্তু আগামীকালকেই, তো পবিত্র ঈদুল আজহার আগে আমরা দেখেছি যে বাজারের দাম কিন্তু এখনও স্থিতিশীল রয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে লেবু এবং শসার যে চাহিদা সেটা স্বাভাবিকভাবেই এই ঈদে আসলেই বেড়ে যায় এবং সেই চাহিদা মতো কিন্তু আসলে সরবরাহ কিছুটা কম থাকে বা আমদানি কম থাকে, এই জন্যে প্রতি বছর একটু দাম বাড়ে। আজকেও তেমনটি হয়েছে। আমি প্রথমেই যদি যে সিলেটের ঐতিহ্যবাহী সাতকরার কথা বলতে চাই আপনাকে, যে সাতকরাটি আমরা দেখেছি যে আজকে পাইকারি বাজারে 40 টাকা
টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে কিন্তু 50 থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি যদি আমি আপনাকে আদা জামির বা বিশেষ কিছু লেবু রয়েছে সিলেটের, এগুলা সেই সিলেটের আঞ্চলিক বা বিশেষ জনপ্রিয় যে লেবু, এগুলোও কিন্তু হালি প্রতি 80 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে, যেগুলা খুচরা বাজারে 120 টাকা পর্যন্ত হালি বিক্রি হচ্ছে। আর সাধারণত আমরা যে লেবুগুলা খাওয়া হয়ে থাকে সেই লেবুগুলো কিন্তু হালি প্রতি 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে, যেটি পাইকারি বাজারে 15 টাকা বা 20 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আমি যদি অন্যান্য সবজির কথা বলতে চাই তাহলে বেশ স্থিতিশীলতা রয়েছে আজকে। যেমন ঢেঁড়সের কথা বলতে হয়, ঢেঁড়স কিন্তু পাইকারি বাজারে 12 থেকে 15 টাকায় বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 20 থেকে 25 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি করলার কথা বলি, করলাও কিন্তু আজকে 30 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে সেটি বেড়ে গিয়ে 50 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি টমেটোর কথা বলতে হয়, টমেটো কিন্তু আজকে বাজারে 50 টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 60 টাকায় বিক্রি হচ্ছে। ঝিঙ্গার কথা যদি বলি আমি, ঝিঙ্গার দামও কিন্তু একটু বেড়েছে। ঝিঙ্গার দাম 50 টাকা পাইকারি বাজারে এবং খুচরা বাজারে 60 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি লাউ যদি বলি, লাউ প্রতি পিস 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। এবং ধনে পাতা কিন্তু একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদ হয়ে দাঁড়ায় এই কোরবানি ঈদ আসলে। ধনে পাতাও কিন্তু আজকে বাজারে পাইকারি বাজারে কেজিতে 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে সেটি হয়তো বা 150 টাকা কেজি, অর্থাৎ আটা প্রতি 10 থেকে 15 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও শাক যেগুলো রয়েছে খুবই স্থিতিশীল রয়েছে বাজারে এবং অন্যান্য সবজির দামও খুব বেশ স্থিতিশীল রয়েছে। তো এই ছিল আজকে আসলে সবজির বাজারের সবশেষ। ঈদের আগ মুহূর্তে শসা, লেবু এবং টমেটোর দাম বৃদ্ধি পেলেও বাজারে অন্যান্য সবজির দাম সহনীয় পর্যায়ে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। সুস্বাদু লিচুর জেলা হিসেবে পরিচিত মেহেরপুর, এখানকার মাটি এবং আবহাওয়া লিচুর জন্য উপযোগী হওয়ায় দিন দিন বাড়ছে বাগানের সংখ্যাও। আবহাওয়া ভালো থাকায় চলতি মৌসুমে লিচুর ফলন হয়েছে ভালো, সেই সঙ্গে বাজারে দাম ভালো থাকায় লাভের মুখ দেখছেন বাগানিরা। চলতি মৌসুমে 50 কোটি টাকার লিচু উৎপাদনের লক্ষ্য কৃষি বিভাগের। মেহেরপুর প্রতিনিধি মুজাহিদ আল্লাহ মুন্নার প্রতিবেদন। মেহেরপুর জেলায় রয়েছে অসংখ্য লিচু বাগান। গত 3 বছর লিচুর ভালো ফলন হলেও তীব্র তাপদাহের ফলে ক্ষতিগ্রস্ত হয় বাগান মালিক ও ব্যবসায়ীরা। তবে চলতি মৌসুমে লিচুর মুকুল আসার পর থেকেই আবহাওয়া ভালো, পাশাপাশি ভালো বৃষ্টিপাতের ফলে লিচুর ফলন হয়েছে বেশ ভালো। এবছর লিচুর আকার ও রং আকর্ষণীয় হয়েছে। এরই মধ্যে মেহেরপুরের বাজারে উঠতে শুরু করেছে আটি জাতের লিচু। লিচুর দাম ভালো হওয়ায় ব্যবসায়ীরা দেখছেন লাভের মুখ। পরিপূর্ণ পানি পাওয়া হয়েছে এবং রোদের তাপমাত্রা একটু কম ছিল, সেই কারণে আটির লিচু সৌন্দর্য হয়েছে। বৃষ্টির কারণে লিচুর ফলন ভালো, মানও ভালো। আটির লিচুটা খুব সুন্দর হয়েছে, যেহেতু আটির সময় মতন ঠিক মতন পানি পেয়েছে। এই বাগানটা ধরেন কিনলাম 4 লাখ টাকায়, আবহাওয়া ভালো, দামও ভালো, যদি পাই তাহলে 7-8 লাখ টাকা বেচা কেনা হবে। মেহেরপুরে আটি, বোম্বাই ও চায়না 3 জাতের লিচুর আবাদ হয়ে থাকে। মৌসুমের শুরুর দিকেই এ সকল জাতের লিচু বাজারজাত করা যায়, যার ফলে দাম পাওয়া যায় বেশি। বর্তমানে লিচুর যে অবস্থা, আমরা চাষিদেরকে এখন কার্বনডাজিম অথবা মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক, সাথে ভিটটাকো অথবা ইনসিফিউ এই গ্রুপের আমরা কীটনাশক দেওয়ার জন্য চাষিদেরকে উদ্বুদ্ধ করছি। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে চলতি মৌসুমে 715 হেক্টর জমিতে লিচুর বাগান হয়েছে, যা থেকে 6110 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্য রয়েছে। লিচুর আকার ও রং ভালো করতে শেষ মুহূর্তে করণীয় সম্পর্কে নির্দেশনা দিচ্ছে কৃষি বিভাগ। কিছু জায়গায় খবর নিয়েছিলাম যে ধরে যাচ্ছিল, আমাদের 2টা বৃষ্টিপাত হয় এবং কৃষককে আমরা পরামর্শ দিচ্ছি যে সেচ দেওয়ার জন্য থালা বা মেশিন পদ্ধতিতে বা রিং করে যদি বেশি সেচ দেয় এবং বড়ার পদ্ধতিতে সেচ দেয়, সেক্ষেত্রে আমাদের লিচু ঝরা থেকে রক্ষা পাবে। তাপদাহের কারণে গত 3 বছরের ক্ষতি কাটিয়ে এবার লাভের মুখ দেখবেন, এমনটাই প্রত্যাশা লিচু বাগানি ও ব্যবসায়ীদের। এখন মেহেরপুর। দেশীয় স্বাদের মজাদার মিষ্টি তৈরি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটির আজমানে বাংলাদেশে একটি কারখানায় তৈরি মিষ্টি বাজারজাত হচ্ছে অন্যান্য শহরেও। দেশে অভিজ্ঞতা নিয়েই বিদেশের মাটিতে এই ব্যবসায় সম্পৃক্ত হচ্ছেন প্রবাসীরা, দেখছেন সফলতার মুখও। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। থরে থরে সাজানো হরেক রকম মিষ্টি, রসগোল্লা, কালোজাম, ক্ষীরমোহন, চমচম, রসমালাই, ছানামুখী ও সন্দেশ সহ বাহারি দেশীয় মিষ্টি দেখা মাত্র
জিভে জল আসবে না এমন ভোজন রসিক খুঁজে পাওয়া যাবে না। দৃশ্যটি সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশের, যেখানে দেশীয় এসব মিষ্টি তৈরি করছে একটি বাংলাদেশি প্রতিষ্ঠান। এই প্রসেসিং এর পরে আমরা মিষ্টিটা কোল্ড স্টোর করি, কোল্ড স্টোর একটু ঠান্ডা করার পরে আমরা এই মিষ্টিটা আমরা ইয়াতে দিই, শোরুমে করাই। স্পেশাল দই আছে, রসমালাই আছে, এই মিষ্টিগুলোর আমাদের অনেক ভালো চাহিদা এখানে। একটা সময় ছিল যখন দেশীয় মিষ্টির স্বাদ নিতে লম্বা সময় অপেক্ষা করতে হতো প্রবাসীদের। বছর কিংবা 6 মাসে দেশ ফেরত সহকর্মী ও আত্মীয়রা সঙ্গে নিতেন দেশীয় মিষ্টি। দিন বদলেছে, এখন বিদেশেও দেশীয় স্বাদের এসব মিষ্টি তৈরি করছেন বাংলাদেশি কারিগররাই। এতে বিদেশে বসেও হাতের নাগালে দেশীয় মিষ্টি পাওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি কোম্পানি বা বাংলাদেশি মিষ্টি এরা এখানেই প্রোডাকশন করতেছে, প্লাস হোম ডেলিভারিও দিচ্ছে। আমাদের দেশের স্বাদ বিদেশেই আমরা মেটাতে পারছি। দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রবাসী ও ব্যবসার পরিধি বাড়াচ্ছেন উদ্যোক্তারা। এসব কারখানায় তৈরি মিষ্টি আজমান শহর ছাড়িয়ে পাইকারি দামে চলে যাচ্ছে আমিরাতের অন্যান্য শহরের মিষ্টির দোকানে। প্রবাসীদের পাশাপাশি স্থানীয় অনেক ক্রেতাও নিচ্ছেন মিষ্টি। দেশে অনেক মিষ্টি খেয়েছি, তো সেম স্বাদ এখানে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এখন আমি আমার নিজের প্রতিষ্ঠান দিয়েছি, আমার নিজের প্রতিষ্ঠানে এখন আমি নিজে কাজ করতেছি। আরো লোকজন আছে এখানে আমার সাথে কাজ করতেছে আমার কোম্পানিতে। এসব প্রতিষ্ঠান একদিকে প্রবাসীদের মিষ্টির চাহিদা যেমন পূরণ করছে, অন্যদিকে প্রবাসী বাংলাদেশিদের যে কোনো অনুষ্ঠান আয়োজনে জায়গা করে নিচ্ছে দেশীয় স্বাদের এসব মিষ্টি। এমনকি বিদেশে দেশীয় মিষ্টির ব্যবসা সম্প্রসারণে তৈরি হচ্ছে কর্মসংস্থান। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। ভোক্তা বাড়ছে ভারতের গ্রামাঞ্চলে, আর এর প্রভাবেই প্রত্যাশার চেয়েও বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি। অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি এবং তা মেটানোর সক্ষমতা ছাপিয়ে যাচ্ছে মার্কিন শুল্ক যুদ্ধকেন্দ্রিক অনিশ্চয়তাকেও। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। গেল কয়েক প্রান্তিকে গ্রামীণ ভারতে চাহিদার শীর্ষে ট্র্যাক্টর আর দুচাকার যান। বেড়েছে তুলনামূলক সস্তার নিত্য ভোগ্যপণ্য বিক্রিও। চলতি বছর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত আর কৃষকদের আয় বৃদ্ধির প্রভাবে দেশটির গ্রামাঞ্চলে ভোগ্যপণ্যের চাহিদা বাড়ছে, কমছে মূল্যস্ফীতি। গেল 2 অর্থবছরেই ভোগ্যপণ্য বিক্রি বেড়েছে, সাথে বিনিয়োগও স্থিতিশীল। নতুন অর্থবছরেও এ ধারা অব্যাহত থাকতে পারে বলে আভাস অর্থনীতিবিদদের। বলছেন গ্রামাঞ্চলে ভোগ্যপণ্য বিক্রি ঊর্ধ্বমুখী হওয়া আশার খবর। 1 এপ্রিল থেকে শুরু হওয়া চলতি অর্থবছরে 6.5% অর্থনৈতিক প্রবৃদ্ধির আভাস ভারতের কেন্দ্রীয় ব্যাংকের। মূলত মার্চে শেষ হওয়া অর্থবছরের শেষ প্রান্তিকে প্রায় 7.5% প্রবৃদ্ধি অর্জনের খবরে কয়েকদিন ধরেই সুবাতাস বইছে দক্ষিণ এশিয়ার শীর্ষ এবং বিশ্বের 5ম বৃহৎ অর্থনীতির দেশটিতে। স্থিতি বজায় থাকলে চলতি বছরই $4 লাখ কোটি অর্থনীতি জাপানকে ছাড়িয়ে যেতে পারে ভারত, আভাস আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর। We are the 4th largest economy as I speak. We are a $4 trillion economy as I speak. And this is not my data, this is IMF data. India today is larger than Japan. So it's only the United States, China and Germany which are larger. And if we stick to what is being planned, what is being thought through, it's a matter of another 2.5 to 3 years, we would become the 3rd largest economy. চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসে প্রত্যাশার চেয়েও বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত। আগের প্রান্তিকে ব্যক্তি পর্যায়ে 8% খরচ বৃদ্ধির পর বিগত প্রান্তিকেও এ হার বাড়ে 6%। এই প্রান্তিকে ভোক্তা পর্যায়ে মুদ্রাস্ফীতি সমন্বিত ক্রয় ক্ষমতা বেড়েছে 7% বেশি, যা ভারতের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও ছাড়িয়ে গেছে। ইতিবাচক প্রভাবের বাইরে নয় পুঁজিবাজারও। पॉजिटिव इम्पैक्ट मार्केट पे पड़ेगा, इसका पॉजिटिव इम्पैक्ट शेयर मार्केट पे पड़ेगा, पब्लिक की अर्निंग पे पड़ेगा। तो जहां आपकी अगर अर्निंग बेटर होती है तो डेफिनेटली आपका एक्सपेंसेस पे इम्पैक्ट आता है, आपकी सेविंग पे आता है। तो इट वुड बी अ बैलेंस। एक सुखद आश्चर्य हुआ है, जो जीडीपी फिगर आए हैं 7.4%, पूरी जो स्ट्रीट की अपेक्षा से बहुत ही ऊपर आए हैं, बहुत ही अच्छे आए हैं, और स्ट्रीट ने इतना एक्सपेक्ट नहीं किया था। और उसके हिसाब से पूरे साल का जीडीपी FY25 जो 24-25 का साल का जीडीपी 6.5% जो गवर्नमेंट ने एस्टिमेट दिया था वो अचीव हो गया है।
বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কযুদ্ধ এবং ভূ রাজনৈতিক উত্তেজনার জেরে ঝুঁকিতে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আর্থিক প্রবাহ। এসবের মধ্যেই ধীর গতিতে এগিয়ে চলছে ভারতের গ্রামীণ অর্থনীতি। তার উপর অভ্যন্তরীণ উৎপাদন ও নির্মাণ খাতের গতি বৃদ্ধি সমন্বিতভাবে ছাপিয়ে যাচ্ছে ভবিষ্যৎ ঝুঁকির শঙ্কাকেও। Growth impulses will be transmitted to all sectors of the economy. There will be good impact in terms of rise in per capita income, rise in manufacturing, greater impetus to micro, small and medium industries, and banking and financial sector are likely to do well. This has a large cascading influence on a wide section of population. বিশ্লেষকদের আশা 2047 সাল নাগাদ 30 লাখ কোটি ডলারের অর্থনীতিতে রূপ নিতে পারে ভারত। এ যাত্রায় সঙ্গী 150 কোটি জনসংখ্যার দেশটির তরুণ জনগোষ্ঠী, যাদের গড় বয়স 28 বছর। নুজহাত কামাল, এখন বিশ্ব। এবার খেলা প্রসঙ্গ। হাইকোর্টের রিট বিসিবি সভাপতির পদ ফিরে পেতে নয়, বরং ষড়যন্ত্র প্রকাশ করতেই করা হয়েছে। এখন টেলিভিশনে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই কথাই জানিয়েছেন সদ্য সাবেক হওয়া সভাপতি ফারুক আহমেদ। বলেছেন, তাকে সরানোর ষড়যন্ত্র শুরু থেকেই করা হয়েছে। ফান্ড ট্রান্সফার, বিপিএল এর দুর্নীতি, পূর্বাচল স্টেডিয়ামের কার্যক্রমে অপরিকল্পিত টাকা লগ্নি সহ অন্যান্য অসঙ্গতিতেও বোর্ড পরিচালকদের দিকেই আঙ্গুল তোলায় এই ষড়যন্ত্র বলে জানান ফারুক আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। রাজার বেশে বিসিবিতে ঢুকেছিলেন ফারুক আহমেদ, তবে বছর না পেরোতেই হয়েছেন ভিলেন, হারিয়েছেন সভাপতির আসন। 9 মাসের ব্যবধানে ক্রিকেটাঙ্গনের সবচেয়ে যোগ্য ব্যক্তি থেকে পেয়েছেন স্বেচ্ছাচারী তকমা। বিচার পেতে হাইকোর্টের শরণাপন্ন হন সাবেক বিসিবি প্রধান। তাতে হয় হিতে বিপরীত। ক্রিকেট মহলে গুঞ্জন ওঠে যে কোনো প্রকারেই পদ ফেরত চান তিনি, তবে ফারুক আহমেদের ভাষ্য ভিন্ন। আগের বোর্ডের যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল, ওনারা এখন অনাস্থা আনছে। গত 12-14 বছরে যে অনিয়ম ছিল ক্রিকেট বোর্ডের, ওটাতে একটা টু শব্দ করতে দেখি নাই। এখন তারা সিংহ সবাই। এই সিংহ ভাবটা কমায় দিলে ভালো হয়। আমার মনে হয় ক্রিকেটের জন্য চিন্তা করা যে সবার একসাথে কাজ করা দরকার, এটা আমি চাই। আমার ক্রিকেট বোর্ডে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নাই, এবং এটা আপনাকে পরিষ্কার বলে দিলাম, অ্যাটলিস্ট এই বোর্ডে না। এনএসসিতে পাঠানো চিঠিতে ফারুক আহমেদের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করা সহ নানা অভিযোগের লম্বা তালিকা দিয়েছিলেন পরিচালকরা, কিন্তু ফারুক আহমেদের দাবি সবকিছুই ষড়যন্ত্রের অংশ। স্ক্রিপ্টেড একটা জিনিস, স্ক্রিপ্টেড। নাজমুল আবেদিনের ব্যাপারটা আসলে মানে উনি যে আমার এগেনস্টে 100 ভাগ কাজ করেছে, এটা কনফার্ম আমি। উনি কি প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন আই এম শিওর না। আগের যে বোর্ডে যে লোকজন আছে তাদের সাথে একটা কমন গোল হয়ে গেছে ওনার, এই জন্য আমার বিরুদ্ধচারণ করেছেন উনি। পূর্বাচল স্টেডিয়ামের কনভেনর মাহবানাম সব কিছু উনি জানেন। আপনার দুদক আসছে, এখনও পূর্বাচল স্টেডিয়ামে কিছু দেয় নাই। এইটা আপনার কি প্রক্রিয়া হয়েছে, কেমনে হয়েছে, এগুলো তো বাইট করতে হবে দুদকের। দুর্নীতির প্রশ্নে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ প্রবাদের প্রতিফলন পাওয়া যায় সাবেক বিসিবি প্রধানের কথায়। এই বোর্ডের 8 জন আছে যারা, এবং নতুন যিনি আসছেন উনি তো দুর্নীতি করার অত সুযোগ পায় না, উনি খালি কথার মালা বুনে আর কি। এই যে 8 জন, এই 8 জন গত বোর্ডের হয় দুর্নীতি করেছেন, নাহলে দুর্নীতিকে ফ্যাসিলিটেট করেছেন। দুর্নীতিতে যদি হাত না দিতাম, টিকিট বিক্রি যদি আমি 12.5 কোটি টাকা করতাম 15 কোটি, তো 8 বছরে হয়েছে। প্রথম ইন্ডিকেশন কিন্তু তারা বুঝেছে এই মানুষটা এখানে থামবে না, আস্তে আস্তে সব জায়গায় হাত দিবে দুর্নীতিতে। স্বার্থতির একটা বিরাট ব্যাপার, এটা একটা টাকার চক্র। আপনি ক্রিকেট বোর্ডকে বলি না যে প্রায় 200 কোটি 2000 কোটি না হলেও আপনার 1400, 1500, 1600 কোটি টাকার একটা বোর্ড। এতগুলা টাকা এরা কেমনে লোভ সম্বরণ করবে? ক্রিকেটের নয়, ক্রিকেট মহলের গরম খবর এখন ক্রিকেটের যাবতীয় অব্যবস্থাপনা। তাতে জৌলুস হারাচ্ছে ক্রিকেট, আর বিসিবি হয়ে উঠছে রঙ্গশালা। 1 টাকার দুর্নীতি পায়, আমি বলে দিলাম যে দেশের প্রচলিত আইনে যা আছে তাই হবে। কিন্তু আপনারা ম্যানুফ্যাকচার করেন না কোনো দুর্নীতি, আপনারা তো করতে পারেন, কিন্তু আপনাদের চরিত্র আমি দেখলাম। সো বি কেয়ারফুল। আর আমি চাইবো দুদক এই গত যে 14 বছর যে জঞ্জাল, যে দুর্নীতি, এগুলোতে খুব ভালোভাবে ওনারা তদন্ত করে তাড়াতাড়ি একটা কিছু রিপোর্ট করে দেয় আর কি। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করছি এখন বাজার, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শেষ দিনের
ঈদ যাত্রায় ট্রেনে উপচে পড়া ভিড়, ছাদে চড়েই ফিরছেন অনেকে। সড়ক এবং নৌপথেও যাত্রী চাপ, যানবাহনের ধীর গতিতে যানজটের ভোগান্তি। চট্টগ্রামের কালুরঘাটে ট্রেনের সঙ্গে অটোরিকশা সহ কয়েকটি গাড়ির সংঘর্ষ, নিহত ৩, আহত অন্তত ৬ জন। ঘটনা তদন্তে কমিটি গঠন। নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। প্রতিটা গরু প্রতি ধরেন ৫-১০ হাজার টাকা কম পাচ্ছে। রাত্রে বেচাকেনা ভালোই হচ্ছে। অনেকে কেনাকাটা করে ফেলছে গরু এখন দামটা একটু বাইরে গেছে। আজ শেষ হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। ফজরের পর মিনার জামারায় পাথর নিক্ষেপ, পশু কোরবানি। এবং অর্থ সংকটে বন্ধ রোহিঙ্গা ক্যাম্পের পাঠ কার্যক্রম। অনিশ্চয়তায় 2,30,000 শিশুর শিক্ষা জীবন। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/ekontv।